নমস্কার। আমার পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, স্কুলটা বই, খাতা, কলম একটা এনজিওর উদ্যোগে তৈরি করা। এর পিছনে একটা ইতিহাস আছে। স্কুলটা আপাতত ফ্রি চলছে। এখানে যারা টিচার আছেন তারা ফ্রিতে শিক্ষাদান করছেন। আর যিনি এই এনজিওটা চালাচ্ছেন বা যিনি এই স্কুলটা দেখাশোনা করছেন, তিনি একজন 10,323-এর শিক্ষক। নাম বিধান দাস। ওর সংগ্রামের ইতিহাস নিয়ে কিছু তো বলবোই, পাশাপাশি এই স্কুলটা নিয়ে ওনার কি স্বপ্ন এটাও আপনাদের কাছে তুলে ধরব। আমি প্রথমত জানতে চাই যে এই স্কুলটা তৈরির পিছনে আপনার কি কারণ আছে? দেখুন, 10 বছর শিক্ষকতায় ছিলাম। তো ওই সুবাদে প্রথম থেকে মনের মধ্যে শিক্ষক থাকার ইচ্ছাটা খুবই বেশি জাগ্রত। এবার যখন স্কুল থেকে আইনের মাধ্যমে বলুন, আইনের অপব্যবহারে বলুন সরানো হলো, তখন শিক্ষকতার যে অসম্পূর্ণ স্বপ্নটা সেটা মনের মধ্যে কোথাও রয়েই গেল। তখন নতুন ভাবে আবার অনেক ধরনের আমরা অনেক পথ অবলম্বন করেছি, কিন্তু শিক্ষকতার লাইনটার মধ্যে যে অতৃপ্তিটা, সেটাকে এখন বাস্তবায়ন করার একটা পথ এইভাবেই খুঁজে বের করলাম। ভবিষ্যতে সমাজকে যেন কিছু দিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে এই স্কুল। তো আপনি 10,323-এর একজন শিক্ষক ছিলেন। আমি 10,323-এর একজন শিক্ষক। আমি পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবে চাকরি পেয়েছিলাম 2010 সালে। আমার নাম বিধান দাস। এবং অন্যায় থেকে ন্যায়ের পথে আনার জন্য বিভিন্ন রকমের আন্দোলন যা যা সংগঠিত হয়েছে সবগুলোর মধ্যেই একদম সক্রিয়ভাবে আমি জড়িত ছিলাম। আপনি পোস্ট গ্রাজুয়েট করছেন কি কি সাবজেক্টে? আমি চাকরি পেয়েছি বাংলা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবে, অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক হিসেবে। তারপর আমি ইগনো থেকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি করেছি। এটা কোন ইয়ারে? 2014 সালে। এটা কি ওই চাকরি থাকাকালীন? হ্যাঁ, চাকরি থাকাকালীন আমি সরকারিভাবে পারমিশন নিয়েই করেছি। বাংলা দিয়ে চাকরি ঢোকা মানে? হ্যাঁ, আচ্ছা। স্নাতকোত্তর শিক্ষক। আমি বাংলার স্নাতকোত্তর শিক্ষক আপনি হিসেবে কোন ইয়ারের ব্যাচ ছিলেন? 2006 সালের ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটি। আর ইংরেজির যেটা আছে এটা হলো ইগনো। ইগনো 2012 সালে। তাহলে আপনার দুটো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি? হ্যাঁ, দুটো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। মাস্টার্স আমি দুটোতে করেছি। তো আপনি যখন চাকরি এই 10,323-এর শিক্ষকতা আপনি কোন স্কুলে শুরু করছিলেন? সাউথ পাহাড়পুর স্কুল। এটা কোনখানে স্কুলটা? মাসিমা, সুনামরা। আচ্ছা, ওই 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 দিক থেকেই মানে শেষ অবধি ছিলেন এখানে? শেষ অবধি এখান থেকে ছিলাম। তো ওই সময়ের কথা কিছু মনে আছে আপনার? ওই সময়টা আপনার কিরকম কেটেছে স্কুল খুব দিনগুলো? দারুণ। মাসিমা, যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি, ওই জায়গাটা যখন ঠিকানা এসেছিল যে মাসিমা এখান থেকে 50 কিলোমিটার দূর, এবং আরো অনেকই কোথা থেকে 50 কিলোমিটার? আমার বাড়ি থেকে 50 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইদিকের পরিবেশ পরিস্থিতি বা মানুষের ব্যবহার নিয়ে অনেক উল্টো কথা শুনেছি। যখন আমি ওইদিকে জয়েন করলাম, স্বপ্নের জায়গা। তো এটা কি ডেলি প্যাসেঞ্জারি করতেন নাকি না? বাইকে যেতাম, বাইকে আসতাম। আচ্ছা। মানুষ ওইদিকের খুব ভালো ছিল, খুবই ভালো। তো ওই সব দিনগুলো যখন মনে পড়ে তখন আপনার কিরকম লাগে? কষ্ট হয়। আপনি তাহলে 2010 থেকে 2000 মানে 2010 থেকে 2020। তো আপনি কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি আপনার চোখ স্বাভাবিক, এটা একটা ইমোশনাল ম্যাটারও। তো বেসিক্যালি আপনি বাংলা ক্লাস করতেন না? আমি বুঝি আপনি যখন ইংরেজিতে মাস্টার ডিগ্রি করলেন এরপর এটা করে আপনার বেনিফিট হয়েছে কোনো? না, ওই সময় প্রথমত আমার ইচ্ছে ছিল বিএড করার ডিস্টেন্স মোডে। ওই সময় লাস্ট ডিস্টেন্স মোডে বিএড এর একটা ব্যবস্থা ছিল। তো তারপর হঠাৎ করে কি জানি মাথার মধ্যে আসলো, না, আর একটা মাস্টার ডিগ্রি করবো ইংলিশে, স্টুডেন্টদের সাথে খুব ভালোভাবে মিশতে পারি,
সুতরাং ওদেরকে যদি দু একটা সাবজেক্ট বেশি পড়াতে পারি তাহলে আর একটু বেশি মিশতে পারবো, এমন একটা চিন্তাধারা ছিল। তো বিএড এর ডিস্টেন্সের জন্য ফিল আপ করেও তারপর ভাবলাম না, আগে মাস্টার্সটা করে নি। তো ভাগ্যের পরিহাস, পরের বছর থেকে ডিস্টেন্স মোডে বিএড বন্ধ করে দেওয়া হলো। তারপর এমএ করার পর অনেকবার আমি এই ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টের কাছে মানে পারমিশন চেয়েছিলাম, নো অবজেকশন চেয়েছিলাম, আমি বিএড করার জন্য উইদাউট পেতে থাকবো, কলকাতাতে গিয়ে করব বা ত্রিপুরার কোনো ইউনিভার্সিটিতে করবো। এখান থেকে আমাকে পারমিশন দেওয়া হয়নি। তো তার জন্য আমার ওই চাকরি থাকাকালীন আর বিএড করা হলো না। এবার চাকরি শেষ হওয়ার পর আর্থিক অনটনের কারণে করা হয়নি 2 বছর। তারপরে যখন এখন বিএড করেছি, এখন আর মানে সময় নেই হাতে, 40-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এইমাত্র 40 হলো। তো আর মানে ওই সরকারিভাবে যে ট্যাট দেওয়াটা, সেটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। এবার মাঝখানে একটা সময় এসেছিল যখন সরকার ঘোষণা দিয়েছিল ট্যাট ছাড় দেওয়া হয়েছে, মানে বিএড ডিএলএড, কিন্তু পোস্ট গ্রাজুয়েটের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি। তো আমার প্রথম থেকে একটা প্রিপারেশন ছিল কি, যে আমি চাকরি করলে পোস্ট গ্রাজুয়েট স্কেলেই করব বা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসেবেই করব, তার তার বাইরে আমি মানে করব না। যে কারণে আমি গ্রুপ সি বা গ্রুপ ডির মধ্যেও ইন্টারভিউ দেইনি। তো আপনি তাহলে চাকরি করলেন প্রায় 10 বছর। হুম। তোর একটা এক যুগই বলা যায়। যাদেরকে পড়াতেন সেই সময়, হুম। তাদের সঙ্গে চাকরি যাওয়ার পর দেখা সাক্ষাৎ হয়েছে কোনোদিন? হ্যাঁ, প্রতি বছর, ওই জন্যই তো চোখ জলজল হয়ে যায়। প্রতি বছর ওরা গাড়ি করে হ্যাঁ। বিভিন্ন উপহার নিয়ে প্রতি বছর মানে এইখানে আসে। বাড়িতে আসে 50 কিলোমিটার দূর থেকে। অনেকের দু একজনের বিয়ে হয়ে গেছে, দু একজন আগরতলায় পড়ছে, রাজস্থানে একজন পড়ছে, এমবিবিএস করছে, নার্সিং পড়ছে কয়েকটা স্টুডেন্টস। সবাই মানে বছরে একবার আসছে প্রতি বছর। ওই জিনিসটাই মানে যখন মানে মনে শিক্ষক হিসেবে এখানে মোটামুটি নাম করেছেন। ওদের মনে তো জায়গা রয়েছে কিছু একটা। ছাত্রদের কথা যখনই মনে আসে মানে ভারাক্রান্ত হয়। স্বাভাবিক, এটা আসলে ইমোশন যেমন থাকে। এরপর 10,323-এর ট্রেজেডি তো একটা আছেই, কি করা। আপনি তো প্রায় 5 বছর হয়ে গেল না? হুম। 5 বছর হয়ে গেল। 2020 সালের আমি তো 1 মাস আগে থেকেই স্কুল বন্ধ করে দিয়েছি, ফেব্রুয়ারি মাসে লাস্ট। না, তখন তো কোভিড ছিল না? না, তারপরও আমি 1 মাস আগে বন্ধ করে, মানে স্কুল তখনও বন্ধ হয়নি, আরো 1 মাস আগে আমি বন্ধ করে দিয়েছি, কারণ মন প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল, তো বন্ধ করে দিয়েছি। মানে এটা সাইকোলজিক্যাল সমস্যা হইতেছিল নাকি? মানে আপনারা বুঝতে পারছেন চাকরিগুলোর মধ্যে যাবো। কারণ ছাত্রদের সাথে আমি খুবই মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে ছিলাম, যে কারণে মানে ছাত্ররাও খুব দুঃখ প্রকাশ করছিল। তো ওই জিনিসটা উপলব্ধি করতে পারে 1 মাস আগে স্কুল বন্ধ করে দিই। না, প্রথমত কিন্তু অ্যাডহক কমিটিতে আপনাদের চাকরিটা বাড়িয়েছিল। 2 বছরের জন্য বাড়িয়েছিল। আচ্ছা, যখন দিন যত যাচ্ছিল তত বোঝা যাচ্ছিল যে ওইটার সমাধান আর তেমন হবে না। তো ওই সময়ে যেই সরকার মানে তৎকালীন মানে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগের যে সরকার ছিল, ওরা 12,000 পোস্টের একটা ব্যবস্থা করেছিল যেন চাকরিগুলোকে টিকিয়ে রাখা যায়। কিন্তু ওটার মধ্যে মানিক সরকারের সময় কিন্তু ওটার মধ্যে আমার প্রচন্ড বিরোধিতা ছিল, যে আমার মানে অ্যাজ পার ল আমাকে কোনোভাবে জানানো হয়নি যে আমার চাকরি চলে যাচ্ছে, বা আমাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এবং সবচেয়ে মানে যেটা ওয়ান অফ দা কি বলতে পারেন মানে টার্নিং পয়েন্টের বিষয় হলো, আমাদের রায়ের মধ্যে 4 জন বিজ্ঞান শিক্ষকের নাম রয়েছে 2012 সালের। টোটাল মানে 462 জনের নামে এলিগেশন তুলেছে বেকাররা, যে ওদের চাকরির মানে পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে। তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে 462 জনের নাম ছিল। আমি তাদের চাকরি যাক কোনোভাবেই কোনো সময় চাইনি, কিন্তু মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো 462 জনের মধ্যে 4 জনের নাম 2012-র বিজ্ঞান শিক্ষকের, এবং ওরা এখনো রেগুলার মানে শিক্ষক হিসেবে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধীনে চাকরি করছে। 4 জন বিজ্ঞান শিক্ষক। এবং আমি
আপনাকে হোয়াটসঅ্যাপে নামগুলো পাঠিয়েছি, জাজমেন্ট কপি সহ পাঠিয়েছি, যে ওই নামগুলো মানে খুব অদ্ভুত বিষয়। মানে শিক্ষা দপ্তর বা তৎকালীন সরকার মাঝখানের একজন সিএম স্যার ছিলেন, এরপরে বর্তমানে রয়েছেন। বর্তমানে সিএম স্যার তো খুবই উচ্চ শিক্ষিত, মানে ওনার শিক্ষাগত যোগ্যতা পুরো ভারতবর্ষের মধ্যে এখন বেস্ট রয়েছে। উনি বিষয়টা কিভাবে দেখছেন না, খুব অদ্ভুত লাগে বিষয়টা। একদম সরাসরি নাম রয়েছে 4 জনের। মানে হিসাবে মানে তারাও 10,323 ভিকটিম। সত্যি কথা বলতে কি 10,323 নাম্বারটাই সৃষ্টি করা একটা অদ্ভুত, মানে এটা এটা মিডিয়া যত হয়েছে মিডিয়া আর কি। সৃষ্টি করেছে। এবার যদি 10,323 তর্কের খাতিরে ধরেও নেওয়া যায়, তারপর 10,323-এর মধ্যে সংখ্যাটা আমরা যদি 3 গ্রুপ মিলিয়ে যোগ করি 10,319 জন হচ্ছে। আচ্ছা তাহলে ওই 4 জন কোথায় থেকে আসলো? ওই বিজ্ঞান শিক্ষকদের মধ্য থেকে 4 জন। আচ্ছা, এটা ওভারঅল একটা হিসাব দিছে এবং এটা পুরো মিডিয়া যেভাবে কভার করছে, এটা এখন হচ্ছে 10,323 হলে ওই জিনিসটা আয় পড়ে, যে মনে করে এই ব্যাপারে কিছু জানি না একদম। ওই জিনিসটা সাইকোলজিক্যালি আয় পড়ে আর কি। যাই হোক, আহ, এটা একটা নাম্বারও অনেক বড়। তো আপনি আন্দোলনের শুরু থেকে ছিলেন, একদম। তো আপনাদের গ্রুপটা কি ছিল? আমার মানে সত্যি কথা বলতে কি আপনার ফোন ধরে নেন, কোনো অসুবিধা নেই। সত্যি কথা বলতে কি আমি কোনো গ্রুপের কোনো সময়ই সদস্য ছিলাম না। আমি সব আচ্ছা। গ্রুপের সাথেই ছিলাম, তবে আন্দোলন মানে করার সুবাদে মাঝামাঝি পর্যায়ে এসে যখন ওই বিগত সরকার থাকাকালীন, মানে মানিক সরকার। মানিক সরকার থাকাকালীন একটা গ্রুপ খুব সক্রিয় হয়েছিল। পেছনে আগরতলা দ্বারা মানে যে সকল শিক্ষক দাদারা ছিলেন তাদের মানে অনুপ্রেরণায় ওরা মানে নেতা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে। তো তারপর যখন সরকার পরিবর্তন হলো, ওরা কি করলো, মানে কিছু সরকারের সাথে থাকে না কিছু, মানে মিলে গেল। মিলে গেল। মিলে ওরা মানে খুব মিসবিহেভ করেছে 10,323-এর সাথে বিভিন্ন, মানে তারাও 10,323 টিচার, তারাই নিজের লোক। নিজের লোকের সাথে ওই দুজন ব্যক্তি। তারা এখন কোথায় আছে? এখন একজন তো গা ঢাকা দিয়েছে, কোথায় আছে কেউ বলতে পারে না। আরেকজন সবকিছু শেষ বেশ করে একদম 10,323-এর সমাধি ঠিকঠাক ভাবে দিয়ে এখন নিজে ওই সৈন্যদের মধ্যে থাকে না, রিটায়ারমেন্টে আসার পর বিশেষ মানে সুযোগের ব্যবহার করে আরেকটা চাকরি নিয়ে নিয়েছেন। ওরা কি এক সময় যখন বাম সরকার ছিল তখন আন্দোলনটা কি দুই ভাগ করা হয়েছে নাকি না? ওই সময় মানে যখন আন্দোলনটা বাম সরকার থাকাকালীন শুরু হয়, তখন মানে 10,000-এর একটা মেজর অংশ ছিল কি, যে তৎকালীন সরকারের মানে যা বলবে তাই মানবে, মানে মানিক মানিক সরকারের আমার সরকার যা সময়। বলবে তাই মানবে। আর ওরা আচ্ছা। ছিল কি, ওরা মানে আইনি পথে হাঁটবে। তো আইনি পথের ঠিক মধ্যে আছে। আগরতলার মানে যে প্রণব দেব, বিশ্বজিৎ বণিক, বিজয় কৃষ্ণ সাহা, ওরাও ছিল, বাট ওদের নামে প্রেয়ারটা করা হয়। তো তারপর দেখা গেল কি, যখন সরকার না, পরিবর্তন, আমি এই ব্যাপারটা বুঝলাম না, ঘটনাটা কি হয়েছে আবার বলুন তো। বিজয় কৃষ্ণ সাহা আমার সঙ্গে কথাবার্তা বলেছে। মানে সবাই মিলে আমরা 10,000-এর মধ্যে যারা যারা মানে এই আন্দোলন বা চাকরিটাকে অন্যভাবে মানে ন্যায়ের পথে নিয়ে আসার যে প্রচেষ্টার মধ্যে ছিল, তারা সবাই মিলে মামলার প্রিপারেশন নেয়। তো মামলার প্রিপারেশনের মধ্যে আবার দেখা গেল কি, মানে মেইন পিটিশনার হিসেবে কিছু নাম দিতে হয়। তো এবার মেইন পিটিশনার হিসেবে নাম দেওয়া হলো আচ্ছা, তো এটা বামফ্রন্ট আমলে। বামফ্রন্ট আমল। ওকে। তো তারপর এজ এ মানে টিচার আমার তো প্রথমেই স্বপ্ন ছিল যে যাই আন্দোলন করব বাবা, যাই মানে প্রচেষ্টা থাকবে শুধু শিক্ষক হওয়ার। তো তাদের সাথে খুব ক্লোজনেস আসলো। আচ্ছা। কিন্তু একটা সময় দেখলাম কি, যখন সরকার পরিবর্তন হলো তখন এবার শুরু হলো কি ওদের অন্য রকমের খেলা। মানে 10,323 শিক্ষকদের কাছ থেকে শুধু কটা গ্রুপ ছিল 10,323-এর? দুটো গ্রুপই ছিল। আচ্ছা। আরেকটা হলো এই আমাদের আগরতলা বেস বিজয় দা, তারপরে বিশ্বজিৎ বণিক, প্রণব দা। আচ্ছা, যে বিজয় কৃষ্ণ সাহা ওনারা সেপারেট গ্রুপ? ওই সময় সেপারেট ছিল না, ওই আচ্ছা। সময় একসাথেই ছিল, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সেপারেট হয়ে গেছে। সেপারেট হয়ে গেছে। কারণ বণিকের মানে যখন মানে
সরকারটা পরিবর্তন হলো, তখন ওনার উদ্দেশ্য মানে একমাত্র একটাই ছিল যে সরকারের মানে সরকারের সব লোকেদের কথা আমি বলবো না, কিছু লোকের সাথে ওরা মিলে মানে শুধুই 10,323 থেকে টাকা কিভাবে নেওয়া যায়, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক টাকা ওরা আত্মসাৎ করেছে কে? বিভিন্ন ভাবে। ধরুন গ্রুপ সি গ্রুপ ডি যখন পরীক্ষা নিচ্ছে সরকার, হুম তখন আমি তো প্রথমেই বললাম যে আমার শিক্ষক থাকার ইচ্ছে ছিল, তাই আমি গ্রুপ সি বা গ্রুপ ডি ফিল আপ করি। হুম তো এবার 10,323-এর মধ্যে একটা বিশ্বাস কি রয়েছে যে কয়েকজন এমন নাম রয়েছে যাদেরকে মানে 10,323 সবাই বিশ্বাস করে যে ওরা মিথ্যা কথা বলবে। তো ভাগ্যের সুবাদে মানে বা ওনাদের বিশ্বাস আমার উপরেও কিছুটা এমন রয়েছে। তো এবার অনেকে ফোন করলো যে 2,500 টাকা করে দেওয়ার জন্য তাহলে গ্রুপ সি চাকরি পাওয়া যাবে। তো ভাবলে অবাক হবেন যে কিছু লোক, অনেকে আমাকে ফোন করেছে বিভিন্ন জায়গা থেকে। বিশাল করে একটা উদাহরণ দিই, আমার কয়েকজন দিদি রয়েছে আমার পাড়াতে, আগে ছিল এখন বিয়ে হয়েছে অন্য গ্রামে। ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে এমন এমন ভাবে টাকা চাইছে। বললাম কি কারণে? সরকার তো পরীক্ষার ব্যবস্থা চালু করেছে, তাহলে তো টাকার কোনো ব্যবস্থা এগুলো নেই, তো সরকারের পক্ষে তো নেই। ওরা আমার সাথে কথা বলে তারপর গিয়ে 2-1 দিন পরে গিয়ে এবার টোটাল প্রায় 4,000 লোক 2,500 টাকা করে সংগঠনে, তৎকালীন সময় একটা সংগঠনের নাম দিয়েছিল, ওই সংগঠনে টাকা জমা দিয়েছে। সরকারের তো আমি এখন পর্যন্ত দেখিনি কোনো জায়গার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো মানে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছে এমন কোনো কথা উঠেছে। তাহলে এই টাকাটা গেল কোথায়? এটা তো মানে একটা ভাববার বিষয় যে এত টাকা 10,000 টিচারের কাছ থেকে তুলে নেওয়া হলো, তাহলে ওই টাকাটা কোথায় গেল? এটা কোন সময়ের ঘটনা? ইয়ার ইয়ার এটা সম্ভবত 2021 কি 22, মানে গ্রুপ সির যখন প্রথম পরীক্ষা নেওয়া হয়, গ্রুপ ডি বা গ্রুপ আচ্ছা, সি। তখন কি আদালতে কেস চলছিল? আমরা তো অলরেডি মামলা চলছে তখন। 10,323 টিচারদের মধ্যে কেউ কেউ 10,323 টিচারদের সাথেই আবার তথাকথিত মানে সেই বেইমানি করেছে। হুম হুম হুম। মানে কিভাবে? এই তো তাদেরকে মানে মিসগাইড করেছে অনেকভাবে। এই যে ধরুন এক্ষণে যেমন আমি কিছুদিন আগে আমি একটা মামলা হাইকোর্টের মধ্যে হেরেছি, হয়তো বা আমরা আদালতকে সেইভাবে মানে বা বিচারক মহোদয়কে সেইভাবে মানে আমরা বুঝাতে পারিনি বিষয়টা। মানে কিরকম, কি কি বিষয়ে কেস করছিলেন? যেমন ধরুন আমাদের মামলার বিষয়বস্তু ছিল যে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে কোনো মানে এলিগেশনের এগেনস্টে দাঁড়িয়ে আমাদেরকে বাদ করা হয় এমন নয়, কিন্তু যে বাদ করা হয়েছে কি 2003 সালের পলিসিটাকে কোর্ট মানে মান্যতা দেয়নি। তো এবার আমাদের প্রশ্ন ছিল কি যে আমরা 2003-এর পলিসিতে নেই, হুম, কারণ এটার অনেকগুলো প্রমাণ আমাদের রয়েছে যে যেমন ধরুন শিক্ষা দপ্তর সর্বশিক্ষার বাস্তবদেব্য নামে ওই স্যারের একটা আরটিআই এর উত্তরে দিয়েছে যে 2014 সাল পর্যন্ত যা মানে শিক্ষকতার মধ্যে চাকরি দেওয়া হয়েছে সবগুলো রিক্রুটমেন্ট পলিসি 1971-কে ফলো করে দেওয়া হয়েছে। তাহলে আবার প্রশ্ন স্বাভাবিক কারণে প্রশ্ন যাচ্ছে যে 2014 সাল পর্যন্ত যদি রিক্রুটমেন্ট পলিসি 1971-এর ফলো করা হয়, তাহলে আমরা কিভাবে 2003 সালের পলিসিতে আসলাম? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক রয়েছে। তো কোর্টের সামনে না 2003 সালে যে পলিসিটা ছিল, হুম এটা তো 71-এর পলিসিটাই 2003-এ রিনিউ করছে নাকি না? রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি নাম দিয়ে ওরা সাবমিট করেছিল, কিন্তু আচ্ছা। কোর্টের সামনে ওরা সেই বিষয়টাকে প্রুভ করতে পারেনি। কারণ কি, কে প্রুভ করতে পারেনি? এই শিক্ষা দপ্তর, ত্রিপুরা শিক্ষা Okay. দপ্তর। ঠিক আছে। এবার দেখা গেল কি শিক্ষা দপ্তর যে রিক্রুটমেন্ট পলিসি রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসির কথা বলছে, সেটা কোনোদিনই গ্যাজেট নোটিফিকেশন হয়নি 2003-এরটা? 2003-এরটা। এবার সরকারিভাবে একটা নিয়ম রয়েছে যে যে ধরনের রিক্রুটমেন্ট পলিসি কোনো গ্যাজেট নোটিফিকেশন হয় না, সেটা সেটা শুধুমাত্রই থেকে যায় ডিপার্টমেন্টাল অর্ডার। আচ্ছা। তাহলে কোনো ডিপার্টমেন্টাল অর্ডার দিয়ে কোনোভাবে চাকরিতে রিক্রুট করা যায় না। হুম। তাহলে আমাদের ক্ষেত্রে 3-এর পলিসি কিভাবে আসবে? এবার এই জায়গার মধ্যে দুটা মানে পরস্পর বিরোধী দুটা
মানে বক্তব্য রয়েছে। এক, শিক্ষা দপ্তর বলছে আমি 2014 সাল পর্যন্ত 1971 সালের রিক্রুটমেন্ট পলিসিতে চাকরি দিয়েছি। দ্বিতীয়, আবার ওরাই বলছে কোর্টের মধ্যে, অর্থাৎ শিক্ষা দপ্তর বলছে যে আমি ওদেরকে 3-এর পলিসিতে চাকরি দিয়েছি। তাহলে একটা মৌখিকভাবে বলা হচ্ছে কোর্টের মধ্যে আমি 3-এর পলিসিতে ওদেরকে চাকরি দিয়েছি, আবার আরেকটা গ্রুপকে লিখিত আকারে আরটিআই এর উত্তর দেওয়া হচ্ছে যে আমি 14 সাল পর্যন্ত 1971 সালের রিক্রুটমেন্ট পলিসিতে চাকরি দিয়েছি। তাহলে এটা কোর্ট কি বলছে? কোর্ট তো সবকিছু শুনলো, এবং আমার বিশ্বাস মানে আইনের উপর আমার চিরকালই বিশ্বাস রয়েছে, কিন্তু বুঝলাম না মানে কি কোন জায়গায় আমরা বুঝাতে মানে অসমর্থ হয়েছি। কোর্টের মানে 13টা হিয়ারিং হাইকোর্টের মধ্যে চলেছে আমার নামে যে কেসটা ছিল, অর্থাৎ আমি যেটা প্রেয়ার করেছিলাম। 13টা হিয়ারিং এর মধ্যে কোনো একটা হিয়ারিং এর মধ্যেও সরকার পক্ষ সঠিকভাবে উত্তর দিতে পারেনি। প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমার পক্ষে যে তারিনী স্যার উকিল ছিলেন, সুপ্রিম কোর্টের উকিল, উনি একটা প্রশ্নই করে গেছেন যে স্যার আমার যারা পিটিশনাররা আছে তারা 3-এর পলিসিতে চাকরি পায়নি, আর যদি 3-এর পলিসিতে চাকরি পেয়ে থাকে শিক্ষা দপ্তর আমাকে 3-এর পলিসি দেখাও। কোনোটার উত্তর তো পেলাম না, দপ্তর দেয়নি সেটা। দপ্তর দেয়নি। আপনারা কতজন পিটিশনার ছিলেন? এজ এ মেইন পিটিশনার আমি ছিলাম, বিধান দাস নাম হিসেবে, আর আমার সাথে আরো 8 জন ছিল। তার আশেপাশেরই নাকি না? না না না, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছিল। আচ্ছা, এটা আপনারা ত্রিপুরা হাইকোর্টে? ত্রিপুরা হাইকোর্ট। এটিকে সুপ্রিম কোর্টে যাবেন এখন? হ্যাঁ, অবশ্যই যাব, কারণ আমরা দেখেছি যে কোর্টের মানে বিচার কক্ষের ভিতরে শিক্ষা দপ্তর কোনো উত্তর দিতে পারেনি, কোনো উত্তর দিতে পারেনি, এবং মানে যা প্রুফ রয়েছে কোর্ট মানে অর্ডার দেবে না দেবে সেটা হলো মানে কোর্টের মানে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে ওনারা নিশ্চয়ই জাজমেন্ট দেন, কিন্তু আমরা বুঝে গেছি যে আমাদের চাকরি, আগেও বলতাম যায়নি, আর এখন তো আরো বেশি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের চাকরি যায়নি, কারণ তথ্য আমাদেরকে সেই মানে বিশ্বাস জাগিয়েছে। এখন আপনার বয়স কত চলছে? 40 বছর 2 মাস। শিল তো চাকরি আপনি পেয়েছিলেন প্রায় 30 বছর বয়সে। 25 বছর 8 মাস। 25 বছর 8 মাসে পেয়েছেন। আজকে প্রায় প্রায় কি 15 বছর তো চলেই গেল। 15 বছর, তার মধ্যে 10 বছর 5 বছর আইনি লড়াই চলছে এখনো, এবং এটা আরো কন্টিনিউ হবে। এই যে আইনি লড়াই করছেন, এখন সুপ্রিম কোর্টে যাবেন, আর্থিক ভাবে কিভাবে পসিবল হচ্ছে এটা? আর্থিকভাবে মানে প্রত্যেকটা 10,323 শিক্ষক শিক্ষিকা মানে খুব মানে মন প্রাণ দিয়ে সাহায্য করে। প্রত্যেকটা আইনি লড়াই হারলে কিছুদিন এমন থাকে আর প্রয়োজন নেই, কিন্তু তারপরেই দেখা যায় যে শিক্ষকদের মধ্য থেকেই মানে কল আসে বা মেসেজ আসে যে স্যার চলুন আরেকবার দেখি আরেকবার দেখি, এমন ভাবে হয়। যেমন কতজনের সাথে আপনার যোগাযোগ আছে? প্রচুর শিক্ষক, মানে সব একটা গ্রুপ আছে আপনাদের নাকি না? আগে ছিলাম অনেকগুলো গ্রুপে, কিন্তু অনেকের মানে জীবন বৃত্তান্ত শুনে মানে মানসিকতা খারাপ হয়ে যায়। কিন্তু অক্ষণ যে আপনি সামনে যেটা সুপ্রিম কোর্টে যাবেন, কস্টিং তো অনেক লাগবে না? প্রয়োজন পড়ে না। কি কারণে প্রয়োজন পড়ে না? কারণ আমার যে হাইকোর্টে মামলাগুলো চলেছে, তো আগে একটা সিস্টেম ছিল কি আমরা এককালীন কিছু টাকা তুলে নিতাম, আচ্ছা, তারপর মামলার হিয়ারিং গুলো চলতো। তো তার ওই ক্ষেত্রে দেখা যেত কি যে মামলা হারলে অনেক ধরনের এলিগেশন আসতো। তো এবার আমার নামের মামলাটা শুরু হওয়ার পর থেকে মানে আমি দাদাদেরকে, অর্থাৎ আগরতলার যে শিক্ষক দাদারা রয়েছেন, যেমন কিছু নাম রয়েছে, প্রণব দা, বিশ্বজিৎ দা, ওনাদেরকে অনুরোধ করেছি যে প্রত্যেক হিয়ারিং এর আগে আমরা কিউআর কোড দিয়ে বলবো যে যে যতটুকু পারে ন্যূনতম সাহায্য করার জন্য। এবং ভাবলে অবাক হবেন, প্রত্যেকটা মানে হিয়ারিং এর আগে আমাদের যে পরিমাণ টাকা উকিলকে দেওয়ার মানে দরকার বা দিতে হয় তার থেকে অনেকটা বেশি টাকা উঠতো, 100 টাকা 200 টাকা করে মানুষ থেকে নিয়ে। যা সুপ্রিম কোর্টের উকিল তারা পার হিয়ারিং এ কিরকম পয়সা নেয়? যেমন এদিকে যে উকিল স্যার আমাদেরকে হেল্প করেছিলেন, তারিনী স্যার, উনি পার হিয়ারিং এ 2 লক্ষ টাকা করে নিতেন। উফ বাবা, পার হিয়ারিং! পার হিয়ারিং বলতে 2 লক্ষ টাকা সম্পূর্ণটা ওনার ফিস না, ওনাকে মানে আসা যাওয়ার খরচ, হোটেলে থাকা, সবকিছু মিলে। এরকম কতটা হিয়ারিং হতো? 13টা হিয়ারিং হয়েছিল। 13 দুগুণে 26 26 লক্ষ টাকা।
মিসইউজ মনে হয়নি? না না, কোনোভাবে না, কারণ এবারের মানে মামলার যে হিয়ারিং গুলো সবগুলোর মধ্যে আমি ছিলাম। না না, আমি এটা বুঝতেছি না, কিন্তু আপনারা এত পরিমাণ টাকা মানে আপনারা যে মানে খরচা করছেন, হ্যাঁ, দিনের পর দিন। না, এমন মনে হয় না, কারণ কি আমার কলকাতার এক দিদিমণির সাথে কথা হয়, ওনার বয়স এখন 72 বছর। আচ্ছা। ওনার সাথে কথা হয় বলতে আমার মানে মিসেসের পক্ষ থেকে এক রিলেটিভের উনি রিলেটিভ। হুম। তো ওনার সাথে কথা হয়, উনি 36 বছর একা আইনি লড়াই লড়েছেন কলকাতা। 36 ইয়ার্স? 36 ইয়ার্স। হ্যাঁ। এই সময়টা পার করার পর উনি আইনিভাবে জয়ী হয়েছেন 36 বছর? 36 বছর পর। এবং মানে ভাবলে অবাক হবেন, কোর্টের মধ্যে দাঁড়িয়ে উনি জাস্টিসকে বলেছেন যে স্যার আমার টাকা লাগবে না। ওনার মানে বিল হয়েছে 1 কোটি সম্ভবত 42 লক্ষ বাবদ বিল? বিল, অর্থাৎ কার কাছে বিল? কোর্ট ফাইন করেছে স্টেট গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট আচ্ছা, উনাকে দেওয়ার জন্য? ওনাকে দেওয়ার জন্য। আচ্ছা। তো উনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে মানে জাস্টিসকে বলেছেন স্যার ওই টাকাটা মানে স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের খরচ করা হোক, অর্থাৎ স্টুডেন্টের মানে ভালোর জন্য খরচ করা উন্নয়নের হোক। জন্য খরচা করা হোক, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, বা হ্যাঁ। আপনার কাছে আমি চাইছি শুধু একদিনের জন্য আমি শিক্ষক হিসেবে স্কুলে যেতে চাই, ওই স্কুল। আচ্ছা, ওই কেসটা কি একটু যদি বলেন সংক্ষেপে। উনাকেও মানে উনি যখন চাকরি পেয়েছেন তার 2 বছর পর ওনাকে মানে কোনো একটা কজ দেখিয়ে স্কুল থেকে মানে বের করে দিয়েছেন পশ্চিমবঙ্গের কথা? পশ্চিমবঙ্গে। হুম। এবার উনি আইনি লড়াই শুরু করলেন। আইনি লড়াইয়ের মানে একটা সময় এমন হয়েছে ওনার বাড়ির সব লোকও ওনারকে হেল্প করা ছেড়ে দিয়েছে। লাস্ট মামলাটার মধ্যে উনি ওনার মানে শেষ সম্বল যা ছিল তাও বিক্রি করে দিয়েছেন ওই মামলার মধ্যে। একজন ভদ্রমহিলা? ভদ্রমহিলা। আচ্ছা, এরপর? এরপর উনি ওই মামলাটা মানে লাস্ট অর্থাৎ টোটাল উনি 30 বার হেরেছেন মামলা। 31 নম্বর বার যখন উনি কোর্টের দরজায় গেলেন তখন উনি জয়ী হয়েছেন। উনি কিভাবে মামলা চালাতেন? সব তো পয়সার ম্যাটার না? অনেক মানে কষ্ট করেছেন উনি, অন্য কাজ করতেন। না এরপরে তো প্রাইভেট স্কুলে ঢুকে গিয়েছিলেন, কিন্তু মামলাটা চালিয়ে নিয়ে গেছেন, কন্টিনিউ করে মানে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত এর মধ্যে ঘোরাঘুরি করছে। মানে ভাবা যায় 31 বছর পর, অদ্ভুত। তো এর থেকে বেশি মানে মোটিভেশনাল স্টোরি আর হতে পারে না মানে 10,323-এর জন্য। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে কিছু টিচাররা মানে আপনাদের সঙ্গে যারা ছিল তারাই একসময় আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আন্দোলনের ক্ষেত্রে। কিছু না, 2 জন শুধু। আচ্ছা, শুধু 2 জন। আর সবাই যে যার মতো পথ অবলম্বন করে চেষ্টা চালিয়ে গেছে এবং এখনো চালাচ্ছে। এখন আপনাদের মধ্যে ইউনিটিটা কোন জায়গায়? ইউনিটি আছে না এখনো সেই ভাঙাই? ইউনিটি রয়েছে এখন, মানে আইনি লড়াইয়ের মানে মধ্যে বিভিন্ন পয়েন্ট আসার পর এখন যাও আমাদের মানে ছোট ছোট গ্রুপ ছিল সবগুলো এখন শেষ। আচ্ছা, আমি যদি বলি কতগুলো গ্রুপ ছিল প্রায়? ধরুন পলিটিক্যালি দেখলে 2টা গ্রুপ, একটা হলো গিয়া মানে লেফট, একটা হলো গিয়া রাইট, আর আমরা ছিলাম মাঝামাঝি, আমরা না লেফট না রাইট। ওকে, আমি 3টা গ্রুপ ধরলাম। 3টা গ্রুপ। ওকে। আর যদি মানে ওই বিশ্বাস আর অবিশ্বাসের ক্ষেত্রে ধরেন তাহলে তো ওরা 2জন একদিকে আর আমরা বাকি সব একদিকে। ওই পার্টিকুলার 2জন একদিকে আর বাকি সব আমরা একদিকে। ওই পার্টিকুলার 2জন তো সুবিধা নিয়ে নিয়েছে, একজন কেটে পড়লো, আরেকজন নিয়ে নিয়েছে। আরেকজন আমরা ভাবতে পারেন একজন 10,323 শিক্ষক, সে আগরতলাতে 10,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকছে এখনো মেয়েকে শিশু বিহার স্কুলে পড়াচ্ছে। নাম নাই বললাম, উনি তো নিশ্চয়ই শুনবেন কোনো না কোনো ভাবে। উনিও 10,323 এখন চাকরি করে না? না, কিছুই করে না, সবই 10,323-এর কষ্টের টাকার অংশ অনুভব করছে। সত্যি অবাক লাগে যে 10,323-এর মধ্যে এমন লোক ছিল। এগুলোর জন্য আপনি দেখেন কিরকম মনে হয় মনের মধ্যে? আপনারা তো ন্যায়ের জন্য লড়াই করছেন। না, এমন প্রতিটা ক্ষেত্রেই তো থাকে। এবং ধরুন মানে পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা দলকে দেখা হয় তাহলে দেখা যায় অনেক স্বচ্ছ চরিত্র যেমন রয়েছে, অস্বচ্ছ চরিত্র রয়েছে।
তো এমন থাকাটা স্বাভাবিক, এবং ওরা এমন করে বলেই আমরা ভালো আর খারাপের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পারি। তো আপনি এখন এই স্কুল ছাড়া, হুম। স্কুল দিয়ে তো নিশ্চয়ই আপনার কোনো রোজগার হয় না, না না, তাহলে আপনি সার্ভাইভ করছেন কিভাবে? এই তো একটা দোকান রয়েছে বাড়ির সামনেই, ওটা মিসেস চালাচ্ছে। আর এমনিতে আমি মানে টিউশন করছি, ইংলিশ মিডিয়ামে কিছু স্টুডেন্ট পড়াচ্ছি মানে আশেপাশে, বাড়ির আশেপাশে? বাড়ির আশেপাশে। ওইদিকে মহাদেব বাড়ি, গজপুর একটা সেন্টার আপনি আছে। আর্টও তো পারেন শুনলাম। আর্টের টিউশনি রবিবারে করাচ্ছি। হচ্ছে মানে জীবন চলার মতো ভগবান কিছু শিক্ষা দীক্ষা অর্জন করার সুযোগ দিয়েছে, এবং স্কুল চালানোর মতো সেই রূপ হয়, উপার্জন হয়। তো আপনার এই স্ট্রাগল লাইফের মধ্যে আপনি 10,323 যারা টিচার আছে এখনো, যারা যেন ন্যায়ের জন্য লড়ছে, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? আমার মাধ্যমে এটা বলতে পারেন আপনি, যে আপনাদের আইনি লড়াই তো চলছে এবং আপনি সম্ভবত সুপ্রিম কোর্টে যাবেন এখন, হুম হুম। এটা কি প্রস্তুতি চলছে? হ্যাঁ, একদম চলছে। তো এই ব্যাপারে কিছু বলুন। দেখুন, চাকরি তো এখন বর্তমান সময়ে চাকরি আমাদের নেই। হুম। এবার প্রুফ আমরা বা প্রমাণ আমরা কবে করতে পারবো সেই বিষয়টা একদম মানে গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারবে না। না আমি বলতে পারবো, না আমার সাথে বা আমার ঊর্ধ্বে যারা রয়েছেন, যারা মামলার সাথে আরো বেশি ভাবে জড়িত, তারাও বলতে পারবে না। কিন্তু আমরা জয়ী হব এটা বিশ্বাস, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কারণে, কারণ এবার হাইকোর্টের মামলার চলাকালীন 13টা হিয়ারিং এ আমি কোথাও দেখিনি যে মানে শিক্ষা দপ্তর কোনো উত্তর দিতে পেরেছে। শিক্ষা দপ্তরের ত্রুটি রয়েছে সেটা একদম প্রুভ হয়ে গেছে। এবং একটা দিন এমন ছিল, অর্থাৎ হিয়ারিং এর 12 নম্বর হিয়ারিং এর মধ্যে শিক্ষা দপ্তর উত্তর খোঁজার জন্য ওই দিন কোর্টের মধ্যে উপস্থিত ছিল না। তখন কোর্ট ফার্স্ট আওয়ারে শিক্ষা দপ্তরকে 2,000 টাকা ফাইন করেছিল। কিন্তু ওই খবরটা হয়তোবা শিক্ষা দপ্তরের কানে কোনো না কোনো ভাবে পৌঁছে যায়, তখন সেকেন্ড আওয়ারে ওরা গিয়ে আবার হাজির হয়, কোর্টের দ্বারস্থ হয়। তখন কোর্ট মানে নেক্সট একটা ডেট দিয়ে দেয় এবং ফাইন থেকে মকুব করে দেয়। ওই ফাইনটা যদি মানে ওই দিন মানে সেকেন্ড আওয়ারে শিক্ষা দপ্তর উপস্থিত না থাকতো, তাহলে পরের দিনের মানে পত্রিকার মধ্যে যখন খবরটা আসতো, অবশ্যই ত্রিপুরার প্রত্যেকটা জনসাধারণ এটা জেনে যেত যে কিছু না কিছু এটা ত্রুটি রয়েছে। এখন হয়তোবা আমরা প্রমাণ করতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু প্রমাণ তো করবোই নিশ্চয়ই। প্রমাণ তো আর হাইকোর্টে হবে না, সুপ্রিম কোর্টে হবে এখন। হবে, না আপনারা হাইকোর্টও। ডিভিশন বেঞ্চে যাবেন? হ্যাঁ, ডিভিশন বেঞ্চও হতে পারে। আচ্ছা আচ্ছা, তার জন্য প্রস্তুতি চলছে এখন? প্রস্তুতি নয়, একদম মানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে আমাদের। আপনি চাকরিটা পাবার বিষয়ে কতটুকু আশাবাদী আছেন? চাকরি তো যায়নি, আশাও তো তখন তৈরি হয় যখন হ্যাঁ আমার চাকরি চলে গেছে, এখন মানে আদার্স কোনো মানে চাকরি সরকার আমাদেরকে দয়া করে দেয় কিনা। তো এখানে তো দয়ার বিষয়ও আসছে না বা অন্য কোনো বিষয় আসছে না, আমার চাকরি যায়নি। এবং আমি বিভিন্ন সময় এটা মানে সোশ্যাল মিডিয়াতে লিখেছি যে আমার চাকরি যায়নি, আর দয়ায় আমি কিছুই যাইনি। 2020 সাল থেকে তো একদম হুম, মানে অফ আছেন। একদম। আমি সিএম স্যার, এক্ষণে বর্তমান যে সিএম স্যার রয়েছেন, হুম। ওনাকেও তো আমি একদম সরাসরি বলেছি, স্যার দয়া করে কিছু মানে দেওয়ার আশা নিয়ে আপনার কাছে আসেনি, হুম। শুধু এইটুকু মানে প্রুভ করতে চাই যে আমাদের যে চাকরিটা গিয়েছে এটা আমাদের ভুলের কারণে না। কারণ রোজগার যে কোনো শিক্ষক যে কোনো ভাবে করে নেবে, শিক্ষকতার সাথেও জড়িত থাকার জন্য কারোর কাছ থেকে আমাদের সার্টিফিকেট কপি নিতে হবে না, এটা ছাত্ররা অটোমেটিক্যালি দিয়ে দেবে। যেমন ধরুন এখন প্রাইভেট স্কুলের সাথে আছি, ছাত্ররা অবশ্যই ডিফারেন্সটা তারা বুঝবে যে কোন স্যার কতটুকু পারছে। কিন্তু এই যে সামাজিক একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শুধুমাত্র কিছু, একে তো আইনের একটা অপব্যবহার হয়েছে, মানে যা রায় দিয়েছে সেই রায় সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। দ্বিতীয়ত কিছু নেতৃত্বস্থানীয় রয়েছেন যারা বিভিন্ন সময় আমাদের সংখ্যাটা নিয়ে কিছু মানে উলটপালট শব্দ ব্যবহার করেছে, যে শব্দগুলো আমাদেরকে মানে জীবনের প্রতি পথে মানে বাধা সৃষ্টি করছে, আহত করছে। আহত করছে।
তো ওইটা থেকেই শুধু মুক্তি চাইছি। আপনি সিএম এর সাথে দেখা করেছিলেন? সিএম এর সাথে দেখা করেছি বলতে তখন কি বলছিলেন ওনাকে? এই তো আমরা ওই বিভিন্ন রকমের প্রেয়ার অর্থাৎ প্রার্থনা রেখেছি যে আইনি লড়াইয়ে যেন কোনো রকমের প্রভাব না আসে, সঠিকভাবে আইনি লড়াই চলুক, তাতে তো কোনো অসুবিধা নেই। আবার রেজাল্ট যা আসবে, আজকে আসুক 10 বছর পরে আসুক, তাতে কোনো অসুবিধা নেই। এরপর উনি কি বললেন? উনি আশ্বাস দিয়েছেন ভালো, প্রত্যেকটা সিএম স্যারই ভালো আশ্বাস দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা শব্দটা ব্যবহার করাটা আমার ভুল হয়ে গেছে। ধরুন বিপ্লব কুমার দেব যখন ছিলেন, উনিও ভালো কথাই আমাদেরকে রিপ্লাই দিয়েছেন। এখন বর্তমান ডক্টর মানিক স্যার রয়েছেন, উনিও ভালো রিপ্লাই দিয়েছেন। তবে মানে ব্যতিক্রমী হয়তোবা ওনার কাছে দাবি আমি রেখেছি, কিরকম দাবি? যে আমার চাকরি লাগবে না স্যার, শুধু মানে সামাজিক যে একটা মানে অধপতন হয়ে রয়েছে আমাদের নাম নিয়ে, আমাদের সংখ্যাটা নিয়ে, ওইটা থেকে মুক্তি চাইছি, রোজগার আমরা করে নেব। উনি কি রিপ্লাই দিয়েছিলেন? উনি হাসি দিয়েছেন শুধু, আর কিছু বলেননি। এইটুকুই মানে দাবি ছিল আর কি। তো এটা যে কথাটা বললে, আমি চাকরি চাই না স্যার, আমাদের যে সামাজিক একটা বদনাম, এটার থেকে মুক্তি চাই, হুম এটা বলেছিলেন? স্যারকে বলেছি। স্যার কোনো রিপ্লাই দেননি, বাট বুঝেছেন আমার মনের কন্ডিশন কেমন। কারণ উনিও তো মানে ওনার চাকরি জীবনে শুনেছি একটা মামলার জয়ী হয়েছেন উনি, তো ওনার তো ওই বিষয়টা অবশ্যই জানা থাকবে। সব এটা সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে না। লড়াই তো এখনো চলছে, হুম, তার মধ্যে এই স্কুলটা খোলা, আমি যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছি। একদম। তো এই স্কুলটা দেবার জন্য মানে কি বিশেষ মোটিভেশন আপনার কাজ করছে? আমি শিক্ষকতার লাইনে থাকতে চাই। এবার শিক্ষকতার লাইনে আমার থাকতে গেলে কোনো মানে সার্টিফিকেট লাগবে বা কোনো চাকরি লাগবে, সেটা আগে একটা ভুল ধারণা ছিল। কিন্তু 2022 সালের পরে হঠাৎ করে চিন্তাধারা চেঞ্জ হলো। কারণ চেঞ্জ হওয়ার কারণ হলো, আমার বাবা শিক্ষক ছিল সরকারি স্কুলের। 1975 সালে উনি এজ এ সায়েন্স টিচার চাকরি পেয়েছেন। তারপর উনি 1985 সালে বিবেকানন্দ স্কুলের সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন। ওনারা 3-4 জন মিলে স্কুলটা প্রথম শুরু করেন, যেটা এখন আপনারা খুব নাম শুনছেন ত্রিপুরা রাজ্যে। তারপর এর 3 বছর পর আবার হঠাৎ করে ওনাদের মাথাতেই প্ল্যান আসলো যে বিশাল করে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া প্রয়োজন। তৎকালীন সময় দিয়ে কোনো স্কুল ছিল। তারপর আবার কিছু শিক্ষকের সাথে একত্রিত হয়ে, 3 জন শিক্ষক ওনারা একত্রিত হয়ে বিশাল করে আনন্দমার্গ স্কুলের প্রতিষ্ঠা করেন, যেটা আগে একটা বাড়ির মধ্যে ভাড়া বাড়িতে ছিল। তারপর আস্তে আস্তে করে এস্টাবলিশ হয়ে এখন বর্তমান যে অবস্থা তার মধ্যে পৌঁছেছে। বিবেকানন্দ স্কুলেরও অনুরূপ অবস্থা ছিল, কাদা মাটি দিয়ে ভিট পাতা ছিল, বাঁশের ঘর ছিল। তো বাবার তৈরি করা বা বাবার মা এবং বাবার সাথে জড়িত কিছু মানে 2-1 জনের মাধ্যমে তৈরি করা স্কুলগুলো যদি এতটা উন্নতি করতে পারে, তাহলে তো বোঝা যায় যে সরকার চাইলেই যে তোমার জীবনের উন্নতি হবে তেমন না। তুমি তোমার নিজের প্রচেষ্টা চালিয়ে উন্নতি করতে পারো বা নিজেও কিছু করতে পারো। আর তার পাশাপাশি হলো ছাত্রদের সাথে থাকার যে ইচ্ছাটা, এটাও অনেকটা মনের মধ্যে শক্তি যোগায়। যখন মাসিমা থেকে 50 কিলোমিটার দূরে ছাত্ররা বৎসরে একবার দেখা করতে আসে, তখন ওই সাহসটা আরো বেশি বেড়ে যায়। একটা সময় এমন হয়েছিল যে আমি কি বলবো, মানে জীবনের সঙ্গ ছেড়ে দেবো এমন একটা মানসিকতা এসেছিল। চাকরি শেষ হওয়ার পর আমি রাষ্ট্রপতি মহোদয়ের কাছেও চিঠি লিখেছিলাম বিভিন্নভাবে, এবং ওনাকে মানে অনেকভাবে মেসেজ করেছিলাম, অনারেবল প্রেসিডেন্টকে এবং প্রাইম মিনিস্টারকে। তখন জীবনটা এমন ছিল যে আর হয়তো বা জীবনে কিছু হবে না। তারপরে ওই মাসিমা থেকে ছাত্ররা আসা এবং ওরা বারবার বলা, স্যার আপনি আমাদের অনুপ্রেরণা। মানে এই যে ছোট্ট একটা লাইন ছোট্ট শিশুরা বলেছে, ওইটাই যেন জীবনকে আবার নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। তারপরেই আস্তে আস্তে এই একে 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 করে পথ বাড়ানো। তো এই স্কুলটা তৈরি করতে গিয়ে আপনি কি কি প্রবলেমের মুখে পড়ছিলেন? প্রবলেম বলতে প্রথমত তো আর্থিক একটা দুশ্চিন্তা ছিল। তো তারপর আমি আমাদের এই সিপাহীজলা শিক্ষা দপ্তর অর্থাৎ জেলা শিক্ষা দপ্তরে আমার ছোটবেলার এক স্যার, মলয় স্যার, মলয় ভৌমিক, উনি এখন আগরতলা একটা স্কুলের মধ্যে হেডমাস্টার হিসেবে রয়েছে।
স্যারের সাথে কথা বললাম, তখন স্যার বললো যে এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দাও, তারপর দেখি। তারপর জমা দিলাম, তারপর আইএস স্যারের সাথে যোগাযোগ করলাম, বিশাল করে আইএস স্যারের সাথে। উনিও খুব ভালো মানুষ, এখনো রয়েছেন উনি, একজন উপজাতি স্যার। তো উনি আমাকে বললেন যে তুমি শুরু করো, মানে পারমিশন দেওয়ার পর এরপরে শুরু করলাম। তো এখন মানে আস্তে আস্তে দেখি কতটুকু ওটাকে মানে নিয়ে স্কুলটা যাবো। শুরু হয়েছে কবে? তো গত বছর মানে দ্যাট ইজ 2024-এ। 2024, 1 বছর কি হয়ে গেছে 1 বছর এই রানিং? রানিং, এই আর কি পথ তো এই যে চলা। ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে তো জাস্ট যেহেতু শুরু, এখানে এখন অবধি কতজন স্টুডেন্ট আছে? টোটাল এনরোলমেন্ট রয়েছে আমাদের 37, আচ্ছা। আর এখন 3 জন আসছে না। ফি? আর ওদেরকে মানে আমার ব্যক্তিগতভাবে তো বললাম ওই যে শিক্ষকতার সাথে জড়িত থাকার খুব ইচ্ছে, তাই আমি স্কুল খোলার পর মানে সিদ্ধান্ত নিয়েছি যারা প্রথম বর্ষ ভর্তি হবে তাদেরকে ক্লাস 5 পর্যন্ত আমি টোটালি ফ্রি পড়াবো। তাহলে এখন ফ্রি বেস চলছে, মানে ফ্রি এখন এই তারা ব্যাচটা আপ টু ক্লাস 5 পর্যন্ত, এবং শুধু 5 না, যদি মানে ইন ফিউচার আমরা 12 পর্যন্ত পারমিশন পাই, অর্থাৎ দ্যাট মিনস সেকেন্ডারি স্কুলের পারমিশন পাই, ওইটুকু নিয়ে সেটা যাবো। তো করতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার না, এটা তো অক্ষণ না, অক্ষণের পজিশনটা বলুন। এখনের পজিশন হলো 5 পর্যন্ত ফ্রিতে চলবে, আচ্ছা, বা অক্ষণ যারা যেই বেসটা আছে যে ব্যাচটা রয়েছে। এটা। আচ্ছা, এটা ধাপে ধাপে। ধাপে ধাপে মানে চলতে থাকবে। তো আপনি রেসপন্স কিরকম পাচ্ছেন স্কুলটা খুলে? খুব ভালো, খুব ভালো, কোথাও থেকে কোথাও। না, এটা তো অবৈতনিক না, হুম। এবং যারা এখানে টিচাররা তারা? তারাও আমাকে সম্পূর্ণ সাহায্য করছে, আমার হয়তোবা মানে এতটুকু স্বপ্নের পেছনে ওদেরও ভূমিকা প্রচুর রয়েছে। কিন্তু আপনি যেখানে সাজালেন বা এটা চালাতে গিয়ে বিদ্যুতের খরচা আছে, হ্যাঁ, বা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারগুলো আছে, এগুলো করতে গিয়ে আপনার তো ফিনান্সিয়াল নিশ্চয়ই একটা খরচা তো আছে এটার মধ্যে। এগুলো এভাবে মানে ম্যানেজ কিভাবে করছেন? আস্তে ধীরে নিজে থেকেই করছি, টিউশনের বেতন মানে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে যতটুকু পারা যাচ্ছে। মানে একটা একটা ইট একটা গেঁথে 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 একদিন তো বড় বিল্ডিং হয়, একদম স্বাভাবিক কথা, হ্যাঁ, একদম। সময়ের সঙ্গে সঙ্গে হয়। তো এই স্কুলটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি প্ল্যান? এটা তো এখন নার্সারি চলছে, হুম, এরপর? আপ টু 12 পর্যন্ত নেওয়ার প্ল্যান রয়েছে, এবং মানে আমি চেষ্টা করব যে মানে প্রাইভেট স্কুলের যে একটা মানে বেতন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন রকমের সাপ্তাহিক এই ড্রেস ওই ড্রেস, মানে অভিভাবকদের উপর যে একটা প্রেসার ক্রিয়েট করা হয়, চেষ্টা করব যে ওইসব প্রেসারের থেকে মুক্তি দেওয়া ওনাদেরকে, এবং যতটুকু সম্ভব মানে মানে কি বলবো, সমাজের নিম্ন স্তরের অর্থাৎ আর্থিকভাবে নিম্ন স্তরের যারা রয়েছেন তাদের পরিবারের মানে ছাত্রছাত্রীরাও যেন ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষা ব্যবস্থা কি রূপ সেটা মানে স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা না থাকে, বাস্তবিক ক্ষেত্রে যেন ওই জিনিসটা পায়, ওইটারই চেষ্টা রয়েছে। তো একটাই, আপনি মনে করেন এই স্কুলটা, এবং এটা তো আপনার নিজের বাড়ি, হুম। এবং এটা কতটুকু জায়গার উপর বাড়িটা আছে আপনার? প্রায় 15.5 ঘন্টা। 15 ঘন্টা। তো আপনি যেই স্কুল খোলার স্বপ্ন দেখছেন হুম। সেটা কি এখানেই? হ্যাঁ, একদম, কারণ সরকারিভাবে মানে জায়গার প্রয়োজনীয়তা রয়েছে 15 ঘন্টা, আমাদেরটা রয়েছে 15.5 ঘন্টা, Okay. এবং আমার মানে জেঠুর বাড়ি রয়েছে, ওটার মধ্য থেকেও আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি, ওইখান থেকেও মানে আরো 5 ঘন্টা জায়গা আমরা রেন্টে নেব, এবং সরকারিভাবে নিয়ম রয়েছে যে 35 বছরের জন্য রেন্টে নিলে যে কোনো জায়গার মধ্যেই স্কুল খোলা যাবে। আর আমরা যখন স্কুলের ক্লাস বাড়তে থাকবে তখন অবশ্যই যে আমরা এখানে একটা মানে আমরা থাকছি ওই বিষয়টাও আমরা মানে ভাড়া যাওয়ার প্রিপারেশন রয়েছে, বাড়ির আশেপাশে কোথাও ভাড়া চলে যাব, স্কুল এরিয়ার মধ্যে আমরা থাকবো, প্রিপারেশন রয়েছে। এটা আপনার ভবিষ্যতের প্ল্যান, এবং এটার মধ্যে কাজ করবেন। মনে করুন আপনি চাকরি পেয়ে গেলেন, তখন? তখন তো আরো বেশি স্বপ্নটা মানে বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশি প্রচেষ্টা থাকবে, আরো বেশি প্রচেষ্টা থাকবে, এবং তখন চেষ্টা করব যেন মানে ফ্রি যে এখন একটা ব্যাচ মাত্র আমাদের রয়েছে, তখন চেষ্টা করবো প্রতি বছরই যেন কিছু না কিছু স্টুডেন্ট আমরা ফ্রিতে নিতে পারি, মিনিমাম 50% স্টুডেন্ট যেন ফ্রি মানে উইদাউট এনি পেইং এনি মান্থলি স্যালারি আমরা নিয়ে যেতে তা আপনি যে স্কুলটা চালাচ্ছেন, এটা ওটা গভর্নিং বডিটা কি স্কুলটা চালাচ্ছেন? সত্যি কথা বলতে কি স্কুলের গভর্নিং বডির মধ্যে যারা রয়েছেন
ওনারা সবাই মানে আমার উপর বিশ্বাস রাখছেন, এবং ওনারা মানে মানে সম্পূর্ণটাই আমার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে। কারণ একা তো আর সবটা বিষয় সম্ভব না। তো আমার একজন মামা রয়েছেন দুলাল মজুমদার, উনি সর্বশিক্ষাতে রয়েছেন। একজন ছোট ভাই রয়েছে সৈকত সাহা, ওর বিশালগড় বাজারে মেডিসিনের দোকান রয়েছে। তাছাড়া আমার দু বোন, বোনের বর, তারাও খুব মানে হেল্পিং হ্যান্ড রাখছে আমার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো আমার মিসেস, উনিও মানে আর্থিকভাবে আমরা প্রেশারটা মানে যেন বেশি না আসে তার জন্য ও খুবই মানে দৈহিক পারিশ্রমিক মানে পরিশ্রম করছে। নিজেও উনি তো শিক্ষকতা করছেন, শিক্ষকতাও করছেন, বাড়ির মধ্যে একটা দোকান চালানো সম্পূর্ণ সে চালাচ্ছে। আমি সারাদিন বাড়িতে থাকি না, টিউশন নিয়ে ব্যস্ত টিউশন থাকি। ব্যস্ত থাকতেছেন। আমার মা, উনিও মানে খুব সাহায্য করেছেন। স্কুল চলাকালীন সময়ে উনি মানে আমাদের দোকানের যাবতীয় যা যা, এই বয়সেও যে উনি এই সাহায্য করেছেন, তার জন্য মানে আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ। রয়েছে সবাই সাহায্য করেছে। তা স্কুলটা নিয়ে আপনার যা প্ল্যান, তার জন্য আপনি কিভাবে ছক তৈরি করছেন যে স্কুলটা আমি এই জায়গায় নিয়ে যাব? মানে আপনার প্ল্যানিং এ কি আছে? ট্রেনিং যখন মানে আমি তো আর এখন না, এখন বললেই তো এটা হয়ে যাবে না। বললেই হয়ে যাবে না। যেমন আগামী বছর স্টুডেন্টদের জন্য একটা রুম করার চিন্তাধারা নিয়েছে। আমাদের গভর্নিং বডির মধ্যে একজন রয়েছেন পলাশ সাহা, হুম, হুম। আমাদের দাদাই। তো ওনার একটা ঘর ছিল, উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। টিনের ঘর, একদম রডের স্ট্রাকচার করা। আচ্ছা আচ্ছা, এই মেটেরিয়াল গুলো পেয়ে যাবেন। ম্যাটেরিয়ালস গুলো আমাকে দিয়ে দিয়েছে এবং বলেছে যে ওইগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না, আচ্ছা, তুমি জাস্ট মানে নিয়ে যাও। নিয়ে যাও, নিয়ে বাহ, ঘর খুব করো। ভালো। তো এমন হেল্পিং হ্যান্ড আসছে। এবং তাই নয়, মানে এর বাইরেও মানে আমাদের গভর্নিং বডির বাইরেও অনেকে, যেমন এমবিবি কলেজ এর প্রফেসর স্যারদের একটা টিম রয়েছে, ওনাদের সম্ভবত একটা সোসাইটি রয়েছে। ওইখান থেকে এক ম্যাডাম আমাকে ফোন করেছিলেন আজকে থেকে 2 মাস আগে। তখন উনি বললেন যে ওনারা কিছু টাকা ডোনেট করতে চান। তখন আমি ম্যাডামকে মানে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম কোনো টাকা আমার হাতে দেবেন, তাহলে আমার স্বপ্নটার মধ্যে টাকার বিনিময়ে আপনি কিছু ইনফ্রাস্ট্রাকচার দিয়ে হেল্প করো। ইনফ্রাস্ট্রাকচার দেবেন। তখন Good. ম্যাডাম বলেছে অবশ্যই, মানে এ ভালো কিন্তু। ওই ম্যাডাম মানে কিছুদিন আগেও মেসেজ করেছিল যে আমরা এর মধ্যেই কিছু না কিছু একটা মানে ইনফ্রাস্ট্রাকচার জনিত বা টেবিল চেয়ার পাঠাতে পারিনি, দেখি। না না, ভালো, এটা কিন্তু ভালো। এইভাবে যদি আসেও হেল্প, এটা কিন্তু খুবই ভালো। তো আশা করব আপনার স্কুলটা বেশ আস্তে আস্তে বড় জায়গাতেই যাবে। এখন আপনার সামনে হার্ডলস কি কি দেখছেন এটা চালাতে গিয়ে? হার্ডেলস বলতে তেমন তো কিছু নেই, শুধু চাইছি কি মানে ধরুন অনেকটা থাকে না যে আমার এলাকার যিনি গার্ডিয়ান রয়েছেন অ্যাজ এ পলিটিক্যাল বা ধরুন বিধায়ক। বিধায়ক, হুম। ওনার নজরে যদি থাকি তাহলে ভালো হয়। কারণ এই কারণে বলছি, কারণ উনি এখন মানে সর্বে সর্বাই বলতে গেলে ওনার বাড়ি কি আশেপাশেই? আশেপাশেই। তো এই এবার একটা মানে বক্তব্য না বললেই না হয়। যেমন ধরুন আমার মা ছিলেন বিগত বাম আমলের হুম, একজন নেতৃস্থানীয় ছিলেন। হুম। তো ওই সুবাদে ওনার সাথে একটা মানে দূরত্ব রয়েছে। এর মানে এই নয় যে মানে কোনো মতানৈক্য বা কি হ্যাঁ, করে পলিটিক্স তো যা যা করতেই পারে, হুম, এটার সঙ্গে তো অন্য কিছু ম্যাটার করে না। না, এটা যার যার আইডিওলজিক্যাল ব্যাপার বা যার বিশ্বাসের হ্যাঁ, ব্যাপার। একদম। তো ওটা নিয়ে কোনো, উনিও কোনো খারাপ ব্যবহার করেননি বা আমাদের তরফ থেকেও কোনো সময় খারাপ ব্যবহার কাউর করা হয়নি। তো হয়তোবা ওই কারণে উনি আমার স্কুলের মানে ওনার এলাকাতে হওয়া সত্ত্বেও একটা ফ্রি স্কুল চলছে এবং এতজন ছাত্র ফ্রিতে পড়ছে, এবং মানে এলাকা ভিত্তিক ধরুন বা বিভিন্ন জায়গার মধ্যেই মানে ছাত্রদের সাথে অনেক গার্ডিয়ানরা নিজে থেকেই যোগাযোগ করছে এই স্কুলে আনার জন্য। কারণ পড়ানোর যে সিস্টেম গুলো আমি মানে একটা মানে কি বলে এখন বর্তমান যুগে যেমন খেলাধুলার মাধ্যমে পড়াশোনা, আমি সবগুলো সিস্টেমে এমন রাখার চেষ্টা করছি এবং গার্ডিয়ানরাও এগুলো খুব পছন্দ করছে। এবং মানে সবচেয়ে প্রাপ্য বিষয় হলো যেমন বিশালগড় বিবেকানন্দ স্কুল, ত্রিপুরা রাজ্যের অন্যতম একটা নামি দামি স্কুল। ওই স্কুলের 3 থেকে 4 শিক্ষকের সন্তানকে আমার স্কুলে ভর্তি করাতে চাইছেন প্রাইমারি লেভেলটার জন্য।
তো এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্য বিষয়, যে উপলব্ধির মধ্যে একটা ধরতে পারেন। কারণ কি, এত বড় একটা সুনামধন্য স্কুলের টিচাররা, সন্তান যারা রয়েছেন তারা স্কুলের মধ্যে ফ্রিতে পড়তে পারে, অর্থাৎ তাদের মান্থলি বেতন দিতে হয় না যারা ওই স্কুলে শিক্ষক, কিন্তু তারপরও তারা চাইছেন এই স্কুলে আনার জন্য। ওকে। তো ওই জায়গাটা একটা মানে ভালো দিক আছে। তো ওই বিষয়গুলো লক্ষ্য করে উনি যদি মানে একটু দৃষ্টি রাখেন তাহলে। আপনি এলাকার বিধায়ক, হ্যাঁ, হুম। সুশান্ত দেব, হুম। ওনার কাছে আপনি কি আবেদন করবেন? আমার মানে ধরুন আর্থিকভাবে কোনো আমার সাহায্যের প্রয়োজন নেই, আমি আমারটা নিজের ভাবে করার চেষ্টা করব। এটা কোনো আমার এরোগেন্সি না, কারণ মানে সাহায্য এই কারণে দরকার নেই কারণ আমারটা এখনো এত বড় হয়নি যে আমার কোনো বিশেষ কিছু প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমি চাইছি যে মতানৈক্য সবকিছু একদিকে, কিন্তু যখন উনি এলাকার এমএলএ হয়েছেন, মানে কি আমারও এমএলএ, আমার পরিবারের এমএলএ, আমার মানে স্কুলের যা যা ছাত্রছাত্রী রয়েছে মানে তাদের এই এলাকার তো না? এলাকার এমএলএ। তো এজ এ এমএলএ উনি মানে যদি স্কুল ভিজিট করেন বা স্কুলে দেখতে আসেন, যেমন আমি 2বার করে ওনাকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করেছি, উনি আসেননি, ওই জিনিসটা একটা ইয়ার রয়েছে মনে মনে। হয়তো তো ওনার ব্যস্ততা থাকতে পারে না, না? প্রথমটায় ব্যস্ততা ছিল আমি জানি, কিন্তু দ্বিতীয় সময় যখন আসেননি তখন মানে হয়তোবা একটু দ্বিতীয় খারাপ সময়েও লেগেছে। ব্যস্ততা থাকতে পারে, কিন্তু তারপর একটা মনের অগোচর একটা খারাপ খারাপ ভাব রয়েছে, হয়তোবা উনি ওই বিষয়টাকে, পুরানো বিষয়টাকে সামনে রেখেছেন। যে মাননীয় বিধায়ক যে শ্রী সুশান্ত দেব এখানে একবার ভিজিট করে যান এবং আপনার সাথে খুশি হবো, খুবই খুশি হবো। আপনি খুশি হবেন হুম। যে আপনার সাথে কথাবার্তা হয়, বা আপনি যদি যেতে পারেন ওনার কাছে। গিয়েছি, একবার গিয়েছি, আরেকবার আমার স্কুলের ম্যাডামদেরকে আচ্ছা। পাঠিয়েছি, এবং আহ, আরো অবাক লাগে কি মানে ছোটবেলা থেকে মানে ওনার সাথে আমার সম্পর্ক, উনি আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা, আচ্ছা। আমরা একসাথে খেলাধুলা করেছি, একসাথে ঘুরেছি, অনেক মানে প্র্যাকটিক্যালের কাজ আমরা একসাথে করেছি, আমার থেকে 5 বছরের ছোট উনি। না, যাই হোক, একদিন আসবেন, এগুলো তো ইয়ে করে লাভ নেই, আসবেন না। উনি নেতা হয়েছেন, নেতা হতে বিভিন্ন রকম ব্যস্ততা থাকে না। আমি আশা করবো উনি আসবেন এবং আপনার স্কুলের ব্যাপারে যতটুকু হেল্প করার একজন বিধায়ক হিসেবে করবেন, এটা আমি মানে আশা রাখি আর কি। দেখছি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে লেখা আছে নাথিং ইজ ইম্পসিবল। কেন মনে হয়েছে এটা আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে থাকা এই যে শব্দটা স্পেসিফিক আমি দেখছি, নাথিং ইজ ইম্পসিবল? মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে যখন আবার অনেকে স্যার বলছে, এর থেকে বেশি আর প্রাপ্য কিছু নেই। অনেকে যখন স্যার বলছে, স্যার নমস্কার স্যার, প্রথম এবং শেষ ক্রাইটেরিয়া আমার এই মামলা আন্দোলনে আমার সাথে যা যা টিচার রয়েছে সবাই জানে, একদিনের জন্য শুধু স্কুলে ঢুকতে চাই এজ এ টিচার। আমার স্বপ্ন একটাই, বেতন আসলো গেল তাতে কোনো আসে যায় না। প্রাইভেট জবের চিন্তা করছেন? আপনার তো এডুকেশন কোয়ালিফিকেশন ভালোই আছে। ছিলাম তো, কিন্তু আমার সিস্টেম পছন্দ হয়নি, তারপরে তো নিজে খোলার প্রিপারেশন নিলাম। তারা তো মানে এভাবে নাম বলাটা সত্যি ভুল, মানে প্রাইভেট সিস্টেমে যেভাবে শুধুমাত্র মানে টাকার পেছনে দৌড়ানো হয়, ওটা আমার কোনোদিনই মানে ঠিক আছে, এডুকেশন নামটা আমি ওমিট করে দেবো। একদম এডুকেশন লাইনের মধ্যে থেকে যদি শুধুই টাকার কথা চিন্তা করি তাহলে এটা এডুকেশন লাইন হচ্ছে না, এটা অন্য কিছু, বিজনেস হতে পারে, বাট এডুকেশন না। এর মধ্যে মানে কি কয়, ইকোনমিক্যাল বিষয়টার ঊর্ধ্বে গিয়েও কিছু ভাবতে হবে। এবং মানে আমি সত্যি মানে খুবই কৃতজ্ঞ আমার স্কুলের যে 37 জন স্টুডেন্টের গার্ডিয়ান রয়েছে, যারা নাকি মানে আমার উপর বিশ্বাস রেখেছেন। জানি না ওদের বিশ্বাসে আমি কতটুকু মানে নম্বর পেয়েছি, বাট চেষ্টা করছি। এবং ওনারাই এখন আমার জন্য নতুন নতুন বিভিন্ন এলাকা থেকে স্টুডেন্ট খোঁজার কাজটা করছেন, হেল্প করছেন আমাকে। স্কুলটা যে বর্তমান পজিশনে আছে, হ্যাঁ, হুম। আমি তো পুলিশের এত কিছু জানি না। আমার সাদা চোখে যেটা মনে হয়েছে, আপনার ইনফ্রাস্ট্রাকচারে কিছু ডেভেলপমেন্ট করা দরকার। আশা করি আমার এই ভিডিও দেখে কেউ যদি ইন্টারেস্টেড হয় তা এই স্কুলে তারা যতটুকু পারে তার সাহায্য তারা করতে পারে। এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমি অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আরেকটা কথা হইল গিয়ে, এখন আপনি আশা কি দেখছেন সামনে? আশা বলতে আপনার কেসের ক্ষেত্রে প্লাস আপনার জীবনের ক্ষেত্রেও। কেসে তো আমরা জয়ী হবই,
কারণ ভারতবর্ষের দিন যত লাগুক। কেসে নির্ঘাত আমরা জয়ী হব, কারণ আমি আগে মামলাগুলোর মধ্যে আমি এজ এ পিটিশনার যুক্ত থাকতাম, কোর্টের ভিতর কি হতো সেই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি দেখিনি, কিন্তু এবার প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, আমি মামলার হিয়ারিং এ আমি নিজেকে জয়ী ঘোষণা করে দিয়েছি। এবং আমার উকিল যেদিন মানে আমাদের জাজমেন্ট দিল, ওদিন উকিলের খুব মন খারাপ ছিল। তখন আমি উকিলকে বললাম যে আমরা মামলার মধ্যে জয়ী হয়ে গেছি, হয়তো মানে জাস্টিস স্যারের কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা কোশ্চেনের উত্তর হয়তো বা ওনার মনের অনুরূপ পাননি, তার জন্য জাজমেন্টটা আমাদের পক্ষে আসেনি, বাট আমরা নির্ঘাত জয়ী হব। হয়তো বা সময়ের জাজমেন্টের কপি বেরিয়েছে গা, এটা তো বেরিয়েছেন তো? এটা তো আছে। আমাকে 25,000 টাকা ফাইন করা হয়েছে কোর্ট থেকে, কিন্তু আমি তারপরও মানে এটা বিশ্বাস রাখি যে জাস্টিস স্যার হয়তো বা কোনো একটা পয়েন্টে এখন এটা আপনারা ডিভিশন বেঞ্চে যাবেন। ডিভিশন বেঞ্চে যাব। আপনার কি মনে হয় কোনো না কোনো ভাবে আপনারা অবিচারের সম্মুখীন হচ্ছেন? অবিচার না, বিচার তো সঠিকই দিয়েছে, জাজমেন্ট সঠিক দিয়েছে, কিন্তু তৎকালীন সরকার হয়তোবা জাজমেন্টটাকে সেইভাবে উপলব্ধি করতে পারেনি, এবং ওই উপলব্ধি না করার ফলে কি হয়েছে, এখন রেল ট্র্যাক থেকে নেমে গেছে, এখন এই ট্র্যাকে এটাকে ফিরিয়ে আবার ঠিকভাবে চলানো অনেকটা কষ্টকর হচ্ছে। কারণ জাজমেন্টের আপনি যদি ওই যে বললাম না যে 4 জন অলরেডি ওদের নাম জাজমেন্টের মধ্যে রয়েছে, আমার নাম কিন্তু জাজমেন্টের কোথাও নেই, আমাকে কোনোভাবে কোর্ট নোটিশ করেনি, কোনোভাবে আমার কাছ থেকে কোনো কিছুর উত্তর চাইনি কোনো সময় কোর্ট। বাট তারপরেও আমি একটা সংখ্যার অংশ হিসেবে আমি বাড়িতে বসে রয়েছি, ওই জায়গার মধ্যে 4 জনের নাম সরাসরি রয়েছে মামলার মধ্যে, আমি আরটিআই করে বের করে নিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে আরটিআই এর মাধ্যমে আমাকে উত্তর দেওয়া হয়েছে যে এই 4 জন রয়েছে, এবং ওনারা বিভিন্ন স্কুলে রয়েছেন, এখনো চাকরি করছেন, এবং ওনাদের সাথে সাথে যে 2012 সালের যে 1200 টিচার রয়েছেন বা 1000 টিচার রয়েছেন, ওনারা চাকরি করছেন। তো ওই জায়গার মধ্যে তো একদম কি বলে একদম মানে পরিষ্কার হয়ে রয়েছে বিষয়টা, মানে একই পলিসিতে দুটো, মানে 12 পলিসি তো সেম রয়েছে, এটাতে তো কোনো সন্দেহ নাই, পলিসি তো সেম রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানে অদ্ভুত বিষয় হলো জাজমেন্টের মধ্যে ওদের নাম রয়েছে, অথচ ওরা চাকরি করছে, হিসেবে তাদের চাকরি যাওয়ার কথা, আর আমার জাজমেন্টের মধ্যে কোথাও আমার নাম নেই, অথচ আমি বাড়িতে বসে রয়েছি। অদ্ভুত বিষয় না? এটা আইনকে সম্পূর্ণভাবে মিসগাইড বা মিস ইউজ করা হয়েছে। আপনি দেখলাম বিভিন্ন চিঠি আমারে পাঠাইছেন, এই চিঠিগুলো বিশেষত্ব কি? এই চিঠিগুলো জাজমেন্ট বেরোনোর পর মানে আমি দেখলাম কি যে যেরূপ হিয়ারিং হয়েছে, নিশ্চয়ই কোথাও না কোথাও জাস্টিস স্যার ওই বিষয়গুলোর মধ্যে কোথাও একটা ত্রুটি পেয়েছেন, যে কারণে এগেনস্টে আমাদের জাজমেন্ট দিয়েছেন, তাতে আমার কোনো মানে কোশ্চেন মার্ক নেই, কারণ আমরা ফার্দার আবার প্রেয়ার করব। কিন্তু বিষয়টা আমার মনে হলো যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এগুলো জানানো দরকার, চিফ জাস্টিসকে জানানো দরকার, প্রাইম মিনিস্টার স্যারকে জানানো দরকার। তাই আমি চিঠির মাধ্যমে এবং পুরো ব্যাখ্যা করে ওই চিঠিগুলো আমি পাঠিয়েছি। এবং এটাই নয়, শুধু যখন আমার মামলা চলছিল আমি 3বার, সম্ভবত 3বার বা 2বার, সংখ্যাটা খেয়াল নেই, আমি আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে 2বার চিঠি লিখে আমি একদম ক্লিয়ার ভাবে জানিয়েছি, স্যার আমার দয়া মায়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু এটা দেখুন যে শিক্ষা দপ্তর যেন কোথাও মানে কোনো জিনিস লুকিয়ে না রাখতে পারে, পরিষ্কার হয়ে যাক, তারপরে যা জাজমেন্ট বেরোবে মাথা পেতে নেব, আমি শুধু আমার মানে বদনামটা থেকে মুক্তি চাইছি স্যার। বাস্তবে যে মুখোমুখি হয়েছেন, ফেস করছেন এই প্রবলেম? এই যে মানে সংখ্যা, হ্যাঁ বিভিন্ন সময় বলছে, আর কি উদাহরণ দেবো স্যার, কিছু মানে ধরুন আগে যখন পরীক্ষার ব্যবস্থা ছিল না, তখন অনেক চাকরি এমন হয় যে এটা অস্বীকার করার মতো কিছু নেই, যাদের কোয়ালিফিকেশনের মানে প্রশ্নবোধ চিহ্ন রয়েছে। ধরুন এই যে পাম্প অপারেটর বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করছে, ওদের কোয়ালিফিকেশন তো কি বলবো আর, ওটা আমার মানে বিচার্য বিষয় না, ওনাদের মধ্যেও কিছু লোক মানে বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে বা বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আঙুল তুলছে,
এখন আমি কি সব জায়গার মধ্যে আমার মাস্টার ডিগ্রি 2টা সার্টিফিকেট লাগিয়ে ঘুরবো যে আমি শিক্ষিত? ওনারা বলছে কি তোমরা শিক্ষাগতভাবে মানে ত্রুটি রয়েছে বলেই তো তোমাদেরকে ফেলে দিয়েছে। অথচ প্রাইভেট স্কুলগুলোর মধ্যে যান, কোথায় শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া দেখা হচ্ছে? মানে আগেকার শিক্ষক যারা রয়েছেন বা বিভিন্ন কর্মচারী যারা রয়েছেন, সরকারি কর্মচারী যারা রয়েছেন, শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কোথায় ছিল? চাকরি চলে গেছে এটা অন্য বিষয়, তুমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আঙ্গুল তুলতে পারো না, বা আমার সামাজিক মর্যাদা নিয়ে আঙ্গুল তুলতে পারো না। ওই বিষয়গুলো আমরা খুব ফেস করছি, এটাই সমস্যা হচ্ছে। বহুবার ফেস করছেন এরকম? হ্যাঁ, বহুবার বহুবার। তখন কি মনে হয় যখন এই ফেসটা করছিলেন তখন তো? না, আমি তো কোনো জায়গায় উত্তর দেই না, কারণ উত্তর দেই না এই কারণ নেই, কারণ কি বলবো, অনেক নেতৃত্ব মানে অনেক মূর্খরাও তো এরকম কথা বলছে যে ওদের হুম। কি যোগ্যতা আছে। অনেক নেতৃত্বস্থানীয় লোকেরা কিছু শব্দ সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, যে শব্দগুলো খুব ভাবে ব্যবহৃত হচ্ছে না না, নেতৃত্বস্থানীয়। 10,323-এর মধ্যে আমি ধরলাম নিট বেসিসে কিছু চাকরি হয়েছেই, সবাই তো আর মানে এমনিতে চাকরি পায়নি, তাদের কি যোগ্যতা নেই? 100 বার আছে। কি বলবো, সমাজ ওই শব্দগুলোকে বেশি ব্যবহার করছে। নেগেটিভিটি একটা পেয়েছে, সেটা হুম। দিয়ে। কিছু ওই যে বারবারই বলতে হচ্ছে, কিছু নেতৃত্বস্থানীয় লোকেরা কিছু শব্দ ব্যবহার করেছে। সামনে কি স্বপ্ন দেখেন? চাকরি তো অবশ্যই ফিরবো। চাকরি বাদে? চাকরি বাদে স্কুল, আমার স্কুল আমি 12 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ সেকেন্ডারি স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই মানে আলাদা একটা মানদণ্ড প্রাইভেট স্কুলের তৈরি করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, মানে একদম বিশ্বাস রয়েছে পারবো, তো কতটুকু পারবো এটা তো ঈশ্বরের হাতে। দেখা যাক। আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। আপনার প্রতি শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।